শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই সকাল সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। প্রিয় দর্শক, রাঙা সকালের প্রতিটি সকাল আমাদের জন্য বিশেষ, কারণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়া মানুষেরা, বিশেষজ্ঞ মানুষেরা আমাদের অতিথি হিসেবে থাকেন। তাদের জীবনের গল্প আমরা শুনি, অনুপ্রাণিত হই। তেমন একজন চমৎকার মানুষ আমাদের সঙ্গে আজ রয়েছেন। তার আগে অবশ্যই সাকিকে শুভ সকাল জানাতে চাই। শুভ সকাল। শুভ সকাল আনিস, সবসময় আগে আমাকে শুভ সকাল জানাও। এখানে যেই বসো তুমি কিংবা মাসুক আরো যারা রয়েছে, আমার ভীষণ ভালো লাগে। আমি ভালো আছি, সবসময় ভালো থাকি, রাঙা সকালে বেশি ভালো থাকি। তুমিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়, যেহেতু রাঙা মানুষরা থাকেন। অবশ্যই। চলো জানাই কে আছে। চলো কে আছে জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ভীষণ আনন্দিত। নিশ্চয়ই আপনার যে কর্মপরিধি, যে জায়গায় আপনি কাজ করছেন, তা নিয়ে অনেক কিছু জানবো, সমৃদ্ধ হব। আমরা যেহেতু একেবারেই স্যার শৈশব থেকে শুরু করি, কারণ শৈশব খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আসলে আমাদের মানসিক বিকাশটা হয়। স্যার, আপনার শৈশব তো কেটেছে চুয়াডাঙ্গায়। জি। কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। শৈশবটা মূলত আমার চুয়াডাঙ্গা একেবারে গ্রামে, যেটা চুয়াডাঙ্গা জেলা, মানে আমরা বলি তিতুদহ ইউনিয়নের তেঘরি গ্রাম, যে গ্রামে আমার বেড়ে ওঠা। এবং ছোটোবেলায় আসলে স্মৃতিটা এরকম যে যখন স্কুলে যাওয়া শুরু করলাম তখন থেকে মনে আছে, তার আগের স্মৃতি তো আর মনে নেই। তো তখন স্কুল থেকে ফিরেই কখন ক্রিকেট খেলবো সেই একটা মানে ভিতরে উন্মাদনা কাজ করতো। ফিরেই মানে ফ্রেন্ডদের সাথে চলে যেতাম খেলতে আর কি। তো গ্রামের নদী ছিল, পুকুর ছিল আমাদের বাড়িতে, তখন সুইমিং করাটা বা সাঁতার কাটাটাও অন্যরকম একটা ইয়ে ছিল। তো এইভাবেই কেটেছে আর কি। তারপর গাছ, আম গাছে কখনো উঠেছি, নারিকেল পাড়ার জন্য উপরে উঠেছি। ছোটবেলায় আসলে মানে এইভাবেই কেটেছে। খুব ভালো একটা রঙিন শৈশব যেটাকে বলে না, মানে এবং এখনকার ছেলেমেয়েরা যেটা পাচ্ছে না, মানে যেমন আমার সন্তানের কথা যদি আমি বলি, তো ওদের তো একটা গদবাঁধা জীবন। সকালে উঠে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে একটু কম্পিউটার গেম বা একটু টিভি দেখছে, আবার একের পর এক টিচার, মানে এরপরে আবার আগামী দিনের পড়ার প্রস্তুতি। কিন্তু আমাদের কিন্তু ওইভাবে ছিল না। আমরা একেবারে একটা মানুষের যে ন্যাচারাল ওয়েতে বড় হওয়া, সেই জিনিসটা আল্লাহর রহমতে আমরা পেয়েছি। স্যার, আপনাদের যে রঙিন জীবন, সেখানে একটা প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক ছিল। এখনকার যারা আসলে বেড়ে উঠছে, এখনকার সন্তানেরা হয়তো সেই প্রকৃতির যে সান্নিধ্য, সেটা অনেকখানি কম পাচ্ছে। রাইট। পরিবারে বাবা মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন ছিল? বাবা মার কথা একটু শুনতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। বাবা মার সাথে সম্পর্ক তো অন্যরকম। তো বিষয়টা এরকম ছিল যে বাবাকে মানে খুব বেশি ভয় পাইনি, মাকে অনেক ভয় পেয়েছি আর কি। তো মা আসলে মূলত শাসনের পার্টটা দেখতো, যেমন দুপুরবেলা ঘুমাতে হবে, এই জিনিসটা ওনার খুব কনসার্ন ছিল, যে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর খেলার জন্য যাওয়া। কিন্তু ওই দুপুরে ঘুমানোটা খুব বিরক্তকর ছিল ওই সময়, যে আসলে ঘুম পেত না। উনি একটা ছোট লাঠি হাতে রেখে, আমরা 4 ভাই বোন, তো 4জনকেই একসাথে মানে উনি ঘুম পাড়ায় উনি আবার কাঁথা সেলাই করতো আর কি। বিষয়টা হলো উনি জেগে থাকবে, পাশেই থাকবে, কিন্তু যাওয়া যাবে না কোথাও, যে আপনি অ্যাভয়েড করবেন বা ইয়ে করার সুযোগ নেই। এবং মায়েরা যেটা করেন না, ভাই বোনদের ক্ষেত্রে, আনিস তোমার ক্ষেত্রে হয়েছে কিনা, স্যারের ক্ষেত্রে হয়তো হয়েছে, যখন মায়েরা শাসনে আসেন তখন সবগুলো ভাই বোনকে একসঙ্গে শাসন করেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। মানে আসলে আমি এখন যেটা ফিল করি আমার সন্তানের ক্ষেত্রে, আসলে এটা প্রয়োজন ছিল। তখন হয়তো ওই মুহূর্তে আমাদের কাছে জিনিসটা খুব একটু হার্ড মনে হতো। বাবাকে নিয়ে জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে বাবাকে খুব একটা ভয় পেতেন না, সাধারণত এটা একটু কমই হয়ে থাকে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। ছেলেরা মনে হয় বাবাকে একটু বেশি সমীহ করে চলা বা একটু ভয় পেয়ে চলা, সেটাই থাকতো। বাবাকে একটু বেশি সফট মাইন্ডেড বা একটু জলি প্রকৃতির, এরকম একজন মানুষ ছিলেন কিনা? উনি একটু সফট মাইন্ডেড, কম কথা বলেন, মানে পারিবারিক কাজেই ওনার ব্যস্ততা বেশি, যেহেতু অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে ওনার অবদান সবচেয়ে বেশি। তো উনি আসলে কখনো কোনো কিছুতে মানে না করতেন না আর কি। আমাদেরকে মূলত, যদিও আমার বাবা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমরা, উনি বেসিক্যালি একজন দলিল লেখক। তো গ্রামে কৃষিকাজ তো মানে সম্পৃক্ততা থাকেই, যদিও আমাদের কিছু কৃষির জমি আছে, লোকজন কাজ করে, পাশাপাশি উনি ওই দলিল লেখক হিসেবে কাজ করে। তো দেখা যায় যখন যেটা চেয়েছি তার থেকে বেশি উনি দেওয়ার চেষ্টা করেছে আর কি।
কখনো তো আমাদেরকে মানে পড়াশোনার বিষয় তো মানে নয়ই, মানে অন্য কোনো কাজে আমাদেরকে ইনভলভও করে নাই, অন্য মানুষদেরকে করিয়েছে। আমরা হ্যাঁ তোমরা তোমাদের যে গোল সেটাতে যেন ঠিক থাকে। তো যে কারণে ওনার সাথে যে মানে কোনো বাক বিতরণটাও কখনো হয়নি, বা কখনো মানে ওনার শাসনের প্রয়োজন হয়নি, বাকিটুকু মা করে দিয়েছে। মানে উনি ওনার কাজটা মানে বাইরে বাইরে বেশি থাকতেন, আর যখনই আসতেন বা কোনো একটা প্রয়োজন হলে সেটা মাকে বললেই মিটে যেত আর কি। যার কারণে উনি এমনি খোঁজখবর নেওয়া বা আমাদের ইয়ে করা, কোনো আল্লাহ না কোনো অসুখ বিসুখ হলে চিকিৎসকের কাছে নেওয়া, এগুলা কিন্তু সংসারের এবং সন্তানের গুরু দায়িত্বটা আসলে মারাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকেন, যেটা আপনার ক্ষেত্রে দুজনেরই রোল আছে, অবশ্যই। কিন্তু মায়ের এটা দেখেছি যে উনি মানে যে একদিকে যেমন আদর শাসন সব দুইটাই পুরো ম্যানেজমেন্টের দায়িত্বটাই তো আসলে ওনার উপরে থাকে। স্যার আপনার সম্পর্কে আমরা ছোট্ট করে আগে দর্শকদেরকে একটু জানাবো, তারপরে এই গল্পে আবারো ফিরবো। আনিস, তুমি নিশ্চয়ই জানাতে চাচ্ছো। আমি নিশ্চয়ই জানাবো, অবশ্যই। প্রিয় দর্শক, ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী দেশের একজন স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট, যিনি ঢাকার ধানমন্ডিতে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতায় তিনি নিউরোলজিক্যাল, অর্থোপেডিক ও পেইন ম্যানেজমেন্টে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তিনি ঢাকা সিটি ফিজিওথেরাপি সেন্টার, ঢাকা সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং শারীরিক পুনর্বাসন ভিত্তিক আরও কয়েকটি প্রতিষ্ঠা করেছেন। ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। চিকিৎসা সেবায় অবদানের জন্য তিনি অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল, মাদার তেরেসা অ্যাওয়ার্ড সহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্ব ফিজিওথেরাপি কনফেডারেশনের সদস্য ও অর্থোপেডিক মেডিসিন ও আকুপাংচার বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। স্যার, ফিজিওথেরাপি নিয়ে তো আপনি অনেক কাজ করেছেন, সেই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো আবারও। আপনার শৈশব সম্পর্কে একটু জানতে চাই, যে আসলে এই যে বলছিলেন যে বাবাকে খুব একটা ভয় পেতেন না এবং মা বাবা দুজনেই খুব সহনশীল ছিলেন আপনাদের প্রতি, এটা আসলে খুব ইতিবাচক একটা পরিবেশ। কারণ আমরা যেভাবে বড় হয়েছি, বাবাকে দেখলে একেবারে 100 হাত দূরে থাকতাম, এই ধরনের বিষয়টা অনেক বেশি কাজ করতো, তাই না? তোমার এটা ছিল, আমার কিন্তু এটা ছিল না। আমার স্যারের সঙ্গে অনেক মিল আছে, মাকেই বেশি ভয় পেতাম। জি। তো স্যার, বাবা মায়ের কথা শুনছিলাম, একটু ভাই বোনদের কথা শুনি। ভাই বোনদের মধ্যেও তো নিশ্চয়ই ভালোবাসা, স্নেহ, মমতা, একই সঙ্গে খুনসুটি সবই ছিল, একটু জানতে চাই ভাই বোনদেরকে নিয়ে। হ্যাঁ, এটা তো বলবো। আমি তার আগে একটু মানে অ্যাড করতে চাই, সাপ্লিমেন্ট করতে চাই। আমার সৌভাগ্য হয়েছে আমার দাদা দাদিদের সাথে আমরা কিন্তু জয়েন্টলি ছিলাম। তো আমার দাদার প্রসঙ্গে একটু বলতে চাই। উনি খুব ভিশনারি মানুষ ছিলেন আর কি। তো উনি 105 পর্যন্ত হায়াত পেয়েছিলেন, মানে 105 বছর পর্যন্ত। তো উনি আমাকে খুব মানে আমাকে নিয়ে অনেক জায়গায় মুভ করতেন। উনি একসময় ইউপি মানে মেম্বার ছিলেন আর কি, যে ইউনিয়ন পরিষদের। তো উনি খুব ছোট থেকেই আমাকে ওনার সাথে সাথে করে নিতেন, মানে যাতে আমি মানুষের সাথে চলাফেরার যে একটা বিষয় থাকে, মেশার যে একটা বিষয় থাকে। তো ওই সময়টা আমার কাছে খুব বেশি ভালো লাগতো না, কারণ উনি তো আমি যখন ছোট তখনই উনি 65 এরকম এজের। তো দেখা যাচ্ছে যে ওনার সাথে যারা চলাফেরা করে বা ওই এজেড পিপুল, তো তাদের সবই মানে জ্ঞান গর্ভমূলক কথাবার্তা। সো দেখা যাচ্ছে ওই বয়সে আমার কাছে খুব বেশি ভালো লাগতো না, কিন্তু এখন আমি ফিল করি যে ওই যে ফাউন্ডেশনটা, ওইটা আমাকে খুব মানে কাজে দিয়েছে। এখন আমি কিন্তু সিনিয়র মানুষদের সাথে চলতে খুব পছন্দ করি, বা মনে করি যে অনেক কিছু লার্নিং তাদের কাছ থেকে শেখার আছে। সো এটা একটু অ্যাড করলাম। তো দাদা দাদিদের আদর যে একটা অন্য বিষয়, সেটা আমি পেয়েছি। এরপরে যেটা আপনি বললেন যে ভাই বোন, আসলে আমরা 2 বোন 2 ভাই। বড় বোন 2 জন, আমার বড়। তো ওরা বড় বোন আর ছোট বোনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে মানে 1-1.5 বছরের, ওরা খুব কাছাকাছি। এরপরে আমি আমার ছোট বোনের থেকে আমি 3.5 বছরের ছোট, আমার থেকে আবার 3.5 বছরের ছোট আমার ছোট ভাই। আচ্ছা। তো যেটা সবচেয়ে ইয়ে ছিল, আমার 2 বোন যখন এক ক্লাসেই পড়তেন, তারা যেহেতু কাছাকাছি এজ, আমি ওদের সাথে স্কুলে যাব, মানে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। সো আমি চলে যেতাম স্কুলে ওদের সাথে। আপনি দেখেন, আমার ছোট বোনের সাথে আমার 3.5 বছরের এজ গ্যাপ, বাট আমি কিন্তু তাদের পরের ক্লাসে ভর্তি হয়েছি। আচ্ছা, মানে আপনার আগ্রহের কারণে? হ্যাঁ, আমি ওনাদের সাথে চলে যাব, মানে ওনাদেরকে রেখে আমি থাকবো না, বিষয়টা এরকম। তো যে কারণে মানে যখন ক্লাস 5 থেকে 6-এ যাওয়ার সময়, তখন একটা এজ ব্যারিয়ার আছে, যে 12 ইয়ার্স এজ হতে হবে, নাইলে সে ক্লাস 6-এ ভর্তি হতে পারবে না। তো ওইখানে আমার একটু কিছু 1-1.5 বছর শর্ট ছিল, কারণ আমি যেহেতু একটু আর্লি এজে স্কুলে গিয়েছি।
তো তখন ওই দেখা যাচ্ছে আমার সার্টিফিকেট এজে, যদিও মানে এটা পাবলিকলি বলা মানে কতটুকু সময় জানি না, তবে স্কুল টিচাররা সাধারণত এগুলো নির্ধারণ করতো। তো আমার ছোট বোনের থেকে আমার 3.5 মাসের গ্যাপ সার্টিফিকেট এজ, যেটা আসলে আপনার সার্টিফিকেট এজটা বাড়িয়ে দেওয়া, হ্যাঁ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা আসলে মানে ওই যে ভাই বোনের সাথে যে সম্পৃক্ততা বা এটা একটা মমতাময় যে সম্পর্ক, বিশেষ করে আপনার তো হওয়াটা আরো স্বাভাবিক, এই জন্য আপনার দুটো বোনই বড়। হ্যাঁ, 2 বোনের পরে আমি তো পরিবারে আমার একটা মানে অন্যরকম একটা অ্যাকসেপ্টেন্স, বা ওরাও আমাকে খুব আদর করতো, সো ওদেরকে রেখে আমার থাকাটাই যেন কঠিন ছিল। এরকম ছোটবেলায় পড়েছিলেন? আমি আমার গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছি। স্কুলের নাম ছিল তেঘুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। সেখানে আমার স্কুল। সেখানে আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড অংশ নিয়েছেন আমরা যতটুকু জানি। আসলে প্রাইমারি স্কুল লেভেলে তো খুব বেশি থাকে না, ওখানে হয়তো কবিতা আবৃত্তি বা ইয়ে থাকে। তো দেখা যায় যে যখন সেকেন্ডারি পর্যায়ে আমরা যাই, হাই স্কুলগুলোতে কিন্তু প্রতি বৃহস্পতিবারে দেখা যায় যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে হয়তো প্রত্যেকেরই পার্টিসিপেশন লাগে। তো আমি একটু লাজুক প্রকৃতিরও ছিলাম, তো আমার আবার সৌভাগ্যক্রমে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মানে রোল একই ছিল আর কি। তো যে কারণে ওইখানে আমাকে জোর করে হলেও নিতে টিচাররা যে না তাকে কিন্তু আসতেই হবে আর কি। আর আমি একটু হাইটের দিক থেকেও একটু বয়স কম ছিল, তো আমার যেমন আমরা যেমন জাতীয় সঙ্গীত বা শপথ বলে একটা বিষয় থাকে যখন অ্যাসেম্বলি হয়, তো আমি আবার লাইনে সবার আগে, মানে যেহেতু আমার হাইট কম প্লাস আমি বয়সও আমার একটু কম অন্যদের তুলনায়, তো তখন আমি প্রথমেই দাঁড়াই ওই যে শপথটা আমাকে বলতে হতো রেগুলারই। এছাড়া অনুষ্ঠানগুলোতে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমাকে আগে কল করা হতো। পরবর্তী সময়ে আপনি যখন মাধ্যমিকে গেলেন, তখন সাবজেক্ট চয়েসের একটা বিষয় রয়েছে, বা কি হব বা ভবিষ্যতে আসলে কি হতে চাই। এই যে পরবর্তী সময়ে আপনি একজন স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট হয়ে উঠলেন, এটা আসলে শুরুটা কেমন ছিল? বা সাবজেক্ট বাছাই করার ক্ষেত্রে সায়েন্স নেওয়ার একটা বিষয় রয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আসলেই তাই। আমার অ্যাকচুয়ালি মানে ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, যে আমি ডাক্তার হতে চাই বা চিকিৎসক হতে চাই। তো সেই কারণেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো লাগবেই, সেই কারণেই সায়েন্স নেওয়া। তো আসলে আমার দাদার স্বপ্ন ছিল যে আমি ম্যাজিস্ট্রেট হই। মানে উনি যেহেতু ইউপি মেম্বার ছিলেন, ওনার যে পথ চলা তাতে দেখা গেছে যে ওই সময় এসডিও বলতো, সাব ডিভিশনাল অফিসার, যারা এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওই যে ইউএনও, হ্যাঁ, যেটা উপজেলা নির্বাহী অফিসার, তো ওনাদের সাথে ওনার সখ্যতা ছিল, ডিসি অফিসে যেতেন। তো ওনার ইচ্ছা ছিল যে আমাকে উনি ছোটোবেলা থেকে ম্যাজিস্ট্রেট বলেই ডাকতেন আর কি, যে আমাকে ম্যাজিস্ট্রেট হতে হবে। সো মানে উনি প্রশাসনিক একটা বিষয় ওনার মধ্যে, যে এই পদগুলো বেশ সম্মানের, সো আমার নাতি এটাই হবে আর কি। আমার মনে মনে ইচ্ছা হলো আমি মানে ডাক্তার পেশায় আসবো আর কি। তো সেই কারণে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স নেওয়ার পর যখন ডাক্তারির জন্য কোচিং করছিলাম, মানে যে ইন্টারমিডিয়েটের পরে কোচিং করতে হয়, কোচিং করলাম, অ্যাডমিশনও নিলাম, কিন্তু আসলে দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, আমি ওয়েটিংয়ে ছিলাম রাজশাহী মেডিকেল কলেজে, কিন্তু আমার আর মানে এমবিবিএস ভর্তি হওয়া হয়নি। আচ্ছা। তো ইন দ্য মিন টাইম আমি বিভিন্ন জায়গায় মানে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছিলাম, বিভিন্ন ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি। এর মধ্যে আমার চোখে পড়লো যে আমার এই সাবজেক্ট যেটাতে আমি পড়াশোনা করেছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হসপিটালে পরিচালিত হয়। এটার সার্কুলার দেখে তখন দেখলাম যে মানে এটা একটা নতুন সাবজেক্ট, এবং এর আগে একটু হিস্ট্রি আমি বলতে চাই যে এই সাবজেক্ট সম্পর্কে আমি যে জানলাম, তখন জানার বিষয়টা একটু কাকতালীয় ছিল। যেমন আমার আম্মা, উনি হঠাৎ করে, আমি তখন এই কোচিং করছি যশোরে, আমি থাকতাম তখন যশোরে একটা মেডিকেল কোচিং করছিলাম, ইন দ্য মিনটাইম হঠাৎ করে ওনার 4 হাত পা প্যারালাইজড হয়ে যায়। আচ্ছা। তো সেইটা কেমন ছিল, ওনার হঠাৎ করে ডায়রিয়া হলো, এবং ডায়রিয়া পরবর্তীতে ওনার 4 হাত পা প্যারালাইজড। ইভেন মুখের থেকে শুরু করে গলা থেকে একেবারে পা পর্যন্ত ওনার মুভ করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না। তো আমি ওই সময়টাই সত্য কথা বলতে একটা ছাত্রাবাসে থেকে আমি ইয়ে করছিলাম, কোচিং করছিলাম। আমার ঠিক পাশের রুমে একজন এই ফিজিওথেরাপিস্ট ভাই থাকতেন, উনি যশোরে একটা ক্লিনিকে তখন উনি কাজ করতেন। তো ওনার সাথে আমি শেয়ার করলাম যে ভাই, ওনার সাথে আমার একটা ভালো রিলেশনও হয়েছিল, যে উনি যেহেতু মেডিকেল প্রফেশনাল, আমার যেহেতু একটু ফ্যাসিনেশন আছে, আমি ফ্রি টাইমে ওনার সাথে একটু মানে গল্প করতাম বা ওনার কাছ থেকে শেখার চেষ্টা করতাম। তো ওনার কাছে আমি শেয়ার করলাম যে ভাই, আমার তো এই অবস্থা, আমি চুয়াডাঙ্গাতে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ওনারা খুব
পোটেনশিয়ালি মানে ভালো কিছু ট্রিটমেন্ট দিতে পারছে না, এই কারণে যে ওষুধ দিচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই। আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাই বা ক্লিনিকে নিয়ে যাই, ওখান থেকে আবার অ্যাম্বুলেন্সে বাসায় ফিরিয়ে নিয়ে আসি। মানে ওনাকে ইভেন চেম্বারেও নেওয়া যায় না, যেহেতু 4 হাত ব্যাপারে উনি একটু বাল্কি, মানে ওয়েট বেশি ছিল। একজন মেডিসিনে অ্যাসোসিয়েট প্রফেসর ওনাকে দেখতেন, তো উনি রোগের ডায়াগনোসিস করেছিলেন কিনা আমি জানি না, তবে আমি শুনছি যে ওষুধ দিচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। বাড়িতে গেলাম, দেখে ঠেকে মন টন খারাপ, আবার চলে আসলাম ঢাকা, মানে যশোরে। ওই ভাইয়ের সাথে যখন শেয়ার করলাম, উনি এক কথায় উনি রোগের নামটা বলে ফেললেন, যে আন্টির তো এই জিবিএস নামে একটা রোগ হয়েছে, যেটাকে গুলেনবারি সিনড্রোম বলে। পরবর্তীতে এটা সম্পর্কে আমরা পড়েছি অনেক। তো এই রোগে আক্রান্ত হয়েছে ইয়াসিন, তাহলে তো শুধু ওষুধে উনি ভালো হবেন না, ওনার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট লাগবে। তো তুমি এক কাজ করো, উনি কিভাবে বুঝলেন? উনি কি উনি তো থেরাপিস্ট? ফিজিওথেরাপিস্ট। আচ্ছা। তো তুমি এক কাজ করো, তুমি আন্টিকে নিয়ে আসো। তো আমি বললাম যে ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমার সাথে যদি একটু যশোর থেকে গ্রামের বাড়িতে যেতেন, ওনাকে দেখে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন, তাহলে আমরা নিয়ে আসি। তো উনি যে আমার সাথে যশোর থেকে চুয়াডাঙ্গাতে গেলেন, এটা আমার জন্য অনেক পাওয়া ছিল, যে উনি একটা যশোরে একটা স্বনামধন্য ক্লিনিক, গরিবের নেওয়াজ ক্লিনিক, যেটা সদর হসপিটালের সামনেই, ওখানে উনি চেম্বার করতেন বা প্র্যাকটিস করতেন। তো আমার সাথে গেলেন এবং উনি দেখে ঠিক একটা কনফার্ম বললো যে তুমি আমাদের ক্লিনিকে নিয়ে আসো, আশা করি 2-3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। এবং সত্যিই তাই, আল্লাহর রহমত, যে 2 সপ্তাহ আমরা ওই ক্লিনিকে রাখলাম। এখানে ফিজিওথেরাপির রোলটাই অনেক বেশি ছিল, এবং 2 সপ্তাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। যদিও পরবর্তীতে উনি ব্লাড ক্যান্সারে মারা গেছেন, কিন্তু ওনার ওই রিলেটেড আর কোনো ইস্যু ছিল না। তো ওই যে ফিজিওথেরাপি সম্পর্কে আমার একটা অ্যাওয়ারনেস, বা আমি একটু জানলাম যে এটা একটা সাবজেক্ট আছে। এরপরে আমি যেহেতু সেকেন্ডবার মেডিকেল আর্টস পরীক্ষা না দিয়ে আমি দেখলাম যে এই সাবজেক্টে ব্যাচেলর কোর্স করা যায় কোথায়, ওনার কাছ থেকে ইনফরমেশন পেলাম। আপনার মা কি আসলে স্ট্রোক করেছিলেন? কারণ আমরা দেখি যে স্ট্রোক করার পরে আমাদের অনেকেরই, সঠিক বলেছেন, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসটা আমরা সবাই জানি যে ব্রেন স্ট্রোক হলে এক সাইড প্যারালাইজড হয়ে যায়। ওনার হলো 4 হাত পায়ে প্যারালাইজড, এবং কোনো স্পাইনাল কর্ড ইনজুরি হয়নি, কিছুই না। এটা একটা গুলেনবারি সিনড্রোম, একটা ডিজিজ। এটা বেসিক্যালি একটা নিউরোলজিক্যাল ডিজিজ, এক ধরনের ভাইরাল মানে ইনফেকশন থেকে এটা হয়। এটা হলে যে আমাদের শরীরের যে নার্ভগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং 4 হাত পায়ে প্যারালাইজড, প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না। এবং এই রোগে 10% রোগী মানে শ্বাসকষ্ট হয়ে মারাও যায়। আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে নালীটা এবং আমাদের যে মাংসপেশির মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই, এটাকে আমরা বলি মেডিকেল ভাষায় ডায়াফ্রাম। এটা যদি অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলে তাকে বাঁচানোটা কঠিন হয়ে যায়। তবে এটা খুব মেডিকেল ইমার্জেন্সিও থাকে। এটা একটা বিশেষায়িত হসপিটালে, যেমন নিউরোলজিক্যাল একটা ডিজিজ, তো দেখা যায় অনেক সময় আইসিইউ প্রয়োজন পড়ে। নিউরোলজিক্যাল প্রবলেম বলছেন, কিন্তু স্ট্রোকের মাধ্যমে যে প্যারালাইজটা হয়, সেটাও তো আসলে নিউরোলজিক্যাল। মানে সেটাও কি আসলে থেরাপি দিয়ে সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই এটা, এবং যদি সঠিকভাবে চিকিৎসা নেওয়া যায়, অনেকেই ভালো হয়ে যেতে পারে। এবং স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে মানুষের ভুল ধারণা আছে, আমি আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই। যেমন দেখেন, একটা সময় মানুষের মধ্যে ধারণা ছিল যে যক্ষা হলে আর রক্ষা নেই। ওই কথার কিন্তু এখন আর ভিত্তি নেই। এই যে একটা স্লোগান, এবং সাধারণ মানুষের কাছে এটা কিন্তু পৌঁছে গেছে যে 6 মাস 9 মাস বা 12 মাসের ট্রিটমেন্ট নিলে যক্ষা ভালো হয়ে যায়। তো দেখেন, ওইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, তবুও মানুষ নিচ্ছে। এখন যে কারণে এই প্রসঙ্গটা উঠালাম, যে আমাদের স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস কিন্তু ভালো হতে পারে, সেই জায়গায় আমাদের অ্যাওয়ারনেসের অভাব আছে। এবং অনেকে মনে করে যে না, স্ট্রোক করে প্যারালাইসিস আর ভালো হবে না, সো ট্রিটমেন্ট করে কী লাভ। ইভেন গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, যেহেতু আমার অরিজিন একেবারেই নির্ভীত গ্রামে, আমি জানি অনেকে এটাকে বাতাস লেগেছে ঝাড়ফুঁক করে কবিরাজের কাছে যায়, যে এটা মানে আসলে ওনার অভিশাপের ফসল, এক্স্যাক্টলি মানে এই ধরনের কিছু জিনিস নিয়ে তারা মেডিকেল চিকিৎসার অধীনেই আসে না। কিন্তু আপনারা জেনে খুশি হবেন বা জেনে ভালো লাগবে, বা এটা জানা থাকা দরকার, যে স্ট্রোক পরবর্তী প্রথম যে 4 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সময় যদি আপনি প্রপারলি ডায়াগনোসিস হয় যে স্ট্রোকের 2টা কারণ হয়ে থাকে, একটা হলো রক্তনালীতে ব্লাড সার্কুলেশন কম হয়, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। একটা হলো রক্তনালী ছিঁড়ে যেয়ে যেটা রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলি। এই ইসকেমিক স্ট্রোক যদি নির্ধারিত হয় বা নির্ধারণ করা যায় সিটি স্ক্যানের মাধ্যমে, এক ধরনের ইনজেকশন ইউজ হয় এখন, যেটা অ্যান্টি থ্রম্বোলিক এজেন্ট হিসেবে। এই ইনজেকশনটা দিলে 4 ঘন্টার মধ্যে যদি ডায়াগনোসিস হয়, দিলে কোনো জটিলতাই হয় না রোগীর, যে তার হাত পায়ে যে শক্তি কমে যাওয়া, প্যারালাইসিস, এগুলো আর কিছুই থাকে না।
কিন্তু এটা বিশেষায়িত হসপিটালে এটা নিতে হবে, একটা বিষয়। দুই এবং সেটা নম্বর, বুঝতেও হবে হ্যাঁ যে রাইট, stroke ডায়াগনোসিসটা হয়েছে, কনফার্ম নিতে আছে, হবে। এক্স্যাক্টলি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে মনে করুন স্ট্রোক হয়ে গেল, এক সাইড প্যারালাইজড হয়ে গেল, এখন এই শুরু থেকে 90 দিন পর্যন্ত আমরা একসাথে বলছি এটা গোল্ডেন আওয়ার, 90 দিনকে একটা আওয়ারের সাথে তুলনা করা হচ্ছে। এই 90 দিনে যদি একটা মানুষ সঠিকভাবে ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন এবং মেডিকেল ট্রিটমেন্ট তিনটা একসাথে যদি সমন্বিতভাবে দেওয়া যায়, মোর দেন 80 থেকে 85% রোগী সুস্থ হয়ে যেতে পারে। এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্সে অনেক রোগী পাচ্ছি 2 থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের অ্যাওয়ারনেসের অনেক অভাব, যেটা হয়তো একই সঙ্গে স্যার আমি একটু ইন্টারাপ্ট করি, মানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জানারও অনেক অভাব আসলে। হ্যাঁ ওই না সচেতনতার জানার অভাব কারণেই আসলে এই ধরনের দুর্ঘটনাগুলো বেশি ঘটছে। কারণ আপনি যে জিনিস সাকি আমার 90 ডেজের কথা বলছেন, মানে ইটস এ হিউজ অ্যামাউন্ট, মানে 90 দিন মানে অনেকটা সময় আসলে আমরা হাতে পাচ্ছি এরকম একজন পেশেন্ট। যক্ষা রোগী কিন্তু মিনিমাম 6 মাস ট্রিটমেন্ট নিচ্ছে, 9 মাস 12 মাস নিচ্ছে, তো সেখানে 90 দিন তো ওর থেকে অনেক কম সময়। এবং মানুষ আসলে সচেতন নয় বলেই যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু ওই স্ট্রোক পরবর্তী সময়ে যে রিকভার করা ওটা কিন্তু দ্রুত করতে পারছে না। ইভেন তো যেটা হচ্ছে যে আর হবে না, আশাটা ছেড়ে দিচ্ছে, আশা ছেড়ে দিচ্ছে, বা চিকিৎসকরা অ্যাডভাইস করলেও মনে করছে এটা বাসায়ই সম্ভব। আসলে অ্যাকচুয়ালি যে বিষয়ে এক্সপার্ট তার কাজটা যদি সঠিকভাবে করতে হয়, একটা প্রফেশনাল বা ইনস্টিটিউশনাল একটা সার্ভিস আপনার লাগবে, আদারওয়াইজ বাসায় আসলে সবকিছু প্রপারলি হয় না। অনেকের কিন্তু আমরা দেখি যে একটা বয়সের পর আর্থ্রাইটিসের সমস্যা হচ্ছে, উঠতে বসতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কি আসলে ফিজিওথেরাপি ভালো কাজ করতে পারে? নিশ্চয়ই, ফিজিওথেরাপি আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। আপনি জেনে খুশি হবেন যে অনেকগুলো ডিসিপ্লিনের সাথে আমরা কাজ করি। যেমন আমরা যদি ধরে নিই অর্থোপেডিক্স, নিউরোলজি, নিউরোসার্জারি, ফিজিক্যাল মেডিসিন, রিউমাটোলজি, স্পোর্টস। আপনি স্পোর্টসের ব্যাপারে সবাই জানে যে ক্রিকেট, ফুটবল, হকি সব জায়গায় ফিজিও থাকে, বা একটা মাঠে হঠাৎ করে ইনজুরি হলো একজন দৌড়ে চলে যায়, দেখা যাচ্ছে যে স্পোর্টস ফিজিও। এছাড়া বাইরের দেশে আপনি জেনে থাকবেন যে এটা অনেকগুলো ডিসিপ্লিনের আরও মানে সাব স্পেশালিটি আছে, যেমন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিও কিন্তু লাগে আছে, চেস্ট এবং রেসপিরেটরি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আলাদা আছে। তো আমাদের দেশে যদিও এই সাবজেক্টটা নিয়ে অ্যাওয়ারনেস কম, বা গভর্নমেন্ট লেভেলে আমাদের কিছু ইনিশিয়েটিভও কম আছে, যার কারণে এই সুপার স্পেশালিটি বা সাব স্পেশালিটিগুলো এখনও ডেভেলপ হয়নি। যেমন আমি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিতে মাস্টার্স করেছি, বাট আমার যে প্র্যাকটিস, আমি শুধু স্পেশালাইজড প্র্যাকটিসটা আমি করতে পারছি না, কারণ অ্যাভেলেবিলিটি নাই, মানুষের মধ্যে সচেতনতা নাই। সো আমাকে জেনারেল ফিজিওথেরাপিস্টের মতোই কাজ করতে হচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে অনেক যে ফিজিওথেরাপির কথা আপনি বললেন, মানে এটি তো আমি আজকে প্রথম শুনেছি। হ্যাঁ, এটা আপনি যেটা বললেন যে আর্থ্রাইটিস রিলেটেড যে সমস্যাগুলো, যেমন একজনের অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট ধরে নেন, সে হাঁটু ব্যথার কারণে সে নিচে বসতে পারে না, নামাজের মতো বসতে পারে না, টয়লেটে বসতে কষ্ট হয়, সিঁড়িতে ওঠানামা করতে পারে না। এখানে কি হয়, জয়েন্টের ভিতরে যে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, গাড়ির চাকার মধ্যে যেমন গ্রিজ থাকে, আমাদের জয়েন্টের ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা কমে যায়। এটা বয়সের সাথে সাথে সবারই হয়, এবং সাথে সাথে ওখানে যে আর্টিকুলার কার্টিলেজগুলো আমাদের মুভমেন্টের সাথে সাথে ওখানে ক্ষয় হতে থাকে, একটা ইরোশন ডেভেলপ করে। একটা সময় যে সে আর বেন্ডিং করতে পারছে না, কারণ তো এখানে একটা প্রদাহ তৈরি হচ্ছে। সেটাকেই আমরা মেডিকেল ভাষায় অস্টিওআর্থ্রাইটিস বলি, যে জয়েন্টের একটা প্রদাহজনিত রোগ, ডিজেনারেটিভ। তো এইখানে আমাদের একটু সমন্বিত চিকিৎসার দরকার পড়ে, যেখানে কিছু সাপ্লিমেন্ট যেমন দরকার, ইনফ্লামেশনটা কমানোর জন্য কিছু মানে এনএসআইডি বলি আমরা, যে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। কিন্তু এই পেন কিলার তো বেশি দিন খাওয়া যাবে না, দীর্ঘদিন খেলে লিভার, কিডনি এগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দিতে পারে। সো সেই জায়গায় ফিজিওথেরাপি একটা ভালো অল্টারনেটিভ। আমরা ফিজিওথেরাপির মাধ্যমে আমাদের কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, যেটা দিয়ে আমরা ইনফ্লামেশনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। পাশাপাশি আমাদের যে মাংসপেশি, লিগামেন্টগুলো রয়েছে, যেটা জয়েন্টটাকে স্টেবিলিটি দেয়, সেই স্টেবিলিটিটা আমরা বাড়াই কিছু এক্সারসাইজের মাধ্যমে। তাহলে পেশেন্ট আবার ফাংশনেবল হয়, সে আবার নিচে বসে নামাজ পড়তে পারে। যদি তার ফ্লুইডটা খুব বেশি কমে যায়, তাহলে আমরা একটু মানে সমন্বিত চিকিৎসার কথা বলি, আমরা ওখানে এক ধরনের ইনজেকশনের কথা বলি। এক ধরনের হাইলুরোনিক অ্যাসিড এক ধরনের উপাদান আছে, যেটা দিলে ফ্লুইডটা বাড়ে। সাথে সাথে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার মোবিলিটিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসি। আসলে এটা একটা সমন্বিত চিকিৎসা, শুধু ওষুধেও হবে না, শুধু ফিজিওথেরাপিতে হবে না, শুধু এক্সারসাইজ করলে হবে না, তিনটা জিনিস কম্বাইন্ডলি করতে হবে। এবং রোগীকে তার যে লাইফ স্টাইলে একটু পরিবর্তন আনতে হবে। যেমন ধরেন যে আমার ওজন অনেক বেশি, ওজনে আধিক্য আছে, আমরা বলবো ওজনটাকে একটু কমাতে হবে। আমার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, আমার ডিসলিপিডেমিয়া আছে, ওইগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। মানে ওভারঅল সবকিছু মিলে যদি একজন মানুষ প্রপারলি যদি ট্রিটমেন্ট পায়, তাহলে এই
অস্টিওআর্থ্রাইটিস বা আপনি যেটা আর্থ্রাইটিসের কথা বললেন, এগুলো ফিজিওথেরাপির একটা ভাইটাল রোল প্লে করে। স্যার আমরা গল্পে ছিলাম এবং আসলে আমরা যেটা সবসময় দেখি বা জেনে থাকি যে মানুষের সঙ্গে ঘটে যাওয়া, বেশিরভাগ মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো তারপরই সে একটা ভালো কাজের প্রতি অগ্রসর হয়, যেটা আপনার ক্ষেত্রেও হয়েছে। মায়ের সে অসুস্থতা, হয়তো মা সেই জায়গাটায় না গেলে আপনি আজকে হয়তো একজন ফিজিওথেরাপিস্ট স্পেশালিস্ট হতেন না আসলে। তো মায়ের পথটি ধরেই আসলে আপনি এই পথে এগোলেন, যে মা যখন সুস্থ হলো আপনার একটি আস্থা তৈরি হলো এবং আপনার মনে হলো যে আমি আসলে ফিজিওথেরাপি নিয়েই পড়াশোনা করব, এবং আপনি করলেনও। আমি একটু সেই জীবনটা নিয়েই শুনতে চাই, সেই অভিজ্ঞতাটাই জানতে চাই। এবং সেই সময় ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করা, এটাও তো খুব একটা চোখে পড়তো না আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, তারপর আপনি সাহস নিয়েছেন। জি, আমি একটু জানতে চাই। থ্যাংক ইউ। আমি একটু প্রেক্ষাপটটা বলি। বাংলাদেশের আমার সাবজেক্ট ইতিহাসটা কিছুটা শুনেছি, আমি ওই সূত্র ধরে ফিজিওথেরাপি সম্পর্কে জানলাম। বাংলাদেশের ফিজিওথেরাপি ইতিহাসটা যদি আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, যে এই সাবজেক্টটা বাংলাদেশে প্রথম শুরু হয়েছে 1972 সালে, যখন যুদ্ধ পরবর্তী যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদেরকে পুনর্বাসন করার জন্য বেসিক্যালি এই সাবজেক্টের অবতারণা হয়। তখন ডক্টর আর.জে. গাস্ট নামে একজন অর্থোপেডিক সার্জন, এবং এখন যে সিআরপি নামে একটা প্রতিষ্ঠান আপনার নাম জেনে থাকবেন, সিআরপি ভ্যালেরিয়া টেইলর, এই দুইজনকে নিয়ে সরোয়ার্দী হসপিটালের একটা পার্টে এই RIHD নামে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, যেখানে মূলত উদ্দেশ্যই ছিল যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে আবার পুনর্বাসন করা বা রিহ্যাবিলিটেশন করা। তো সেইখানে সূত্রটা শুরু হলো। তখন বাংলাদেশে অর্থোপেডিক সার্জারির উপর কোনো কোর্স ছিল না। ওটা তখন একটা ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স একটা কোর্স চালু হলো, যারা MBBS পাস করার পরে 3 বছরের একটা ডিপ্লোমা করবে, এবং আমাদের এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন ইন ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সটা চালু হলো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 72-এর পরে 73-74 দুইটা ব্যাচ কমপ্লিট করার পরে বা দুইটা ব্যাচ ভর্তি হওয়ার পরে এই কোর্সটাকে বন্ধ করে দেওয়া হয়। কোনো এক বিশেষ কারণে কোর্সটা বন্ধ হয়ে যায়, এবং 1992 সালে এই কোর্সটা আবার চালু হয়। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে 72 থেকে মানে 92 মানে 75 থেকে 92 17 বছর আমাদের এই সাবজেক্টে একটা মানে গ্যাপ ছিল। গ্যাপে জনবল তেমন ছিল না। আপনি যেটা বললেন যে আসলে এই সাবজেক্টের অ্যাওয়ারনেসও খুব কম, আমি নিজেই জানতাম না। সো আমার মায়ের চিকিৎসার মাধ্যমে আমি জানতে পারলাম। তখন আমার কাছে যেটা মনে হলো যে এই সাবজেক্টে একটা হিউজ গ্যাপ আছে, এবং এখানে একটা অপরচুনিটিও আছে, যে আমি যদি এই সাবজেক্টে ভর্তি হই, আমার মনে হয় যেহেতু আমি চাক্ষুষ প্রমাণ পেলাম, আমার আম্মা সুস্থ হলেন, সো এখানে একটা হিউজ মানে একটা স্কোপ আছে। সেই সূত্র ধরে আমি এটাতে ভর্তি হলাম, এবং আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2006-এর শেষের দিকে। ইন্টার্নি সহ আমি মানে 2008-এ আমার কমপ্লিট হয়। তো তখন আমি যখন গ্রামের বাড়িতে যেতাম ছুটিতে, অনেকেই জিজ্ঞেস করতো যে তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো বা কী সাবজেক্টে পড়ছো। তো আমি বললাম যে ফিজিওথেরাপি। এটা আবার কী জিনিস ভাই, মানে অন্য মানে একেবারে ল্যাঙ্গুয়েজে যদি বলি যে মানুষ পড়ে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, কেউ ডাক্তারি, কেউ ডেন্টাল, হ্যাঁ, তো তোমার এই সাবজেক্টটার তো নামই শুনিনি, এবং এটা কি মানে কিভাবে এটার ইউটিলাইজেশন হয়, কারণ গভর্নমেন্ট লেভেলে পোস্ট নাই, মানুষ জানে না। তো আপনি যথার্থই বলেছেন। তো আমি যখন কোর্স কমপ্লিট করলাম, এবং আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এই সাবজেক্টে গভর্নমেন্ট লেভেলে কোনো পোস্ট ক্রিয়েট হয়নি। যারা গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট তাদের কোনো পোস্ট এখনও গভর্নমেন্ট লেভেলে নেই। কিন্তু আরেকটা কোর্স আছে প্যারালালি, যেমন আপনি জানেন যে IHT নামে একটা অর্গানাইজেশন আছে, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। সেখানে রেডিওলজির উপরে, প্যাথোলজির উপরে, ফিজিওথেরাপি এবং ডেন্টালের উপর ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়। ওই যে ডিপ্লোমা হোল্ডার যারা, তারা মানে ইকুইভ্যালেন্ট অফ প্যারামেডিক্স, তাদের পোস্ট বা পদায়ন আছে গভর্নমেন্ট হসপিটালগুলোতে, কিন্তু গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টদের কোনো পোস্ট এখন পর্যন্ত নেই। তো সরকারিভাবে একমাত্র পঙ্গু হসপিটাল, যেটাকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হসপিটাল, সেখানে আমাদের এই কোর্সটা পরিচালিত হয়। সেখানে আমাদের লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এভাবে আমাদের 11টার মতো পোস্ট আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই জায়গায় এখনও নিয়োগ হচ্ছে না। দীর্ঘদিন থেকে এই নিয়োগগুলো বন্ধ আছে। তো যে কারণে আমার ওই শুরু থেকে এই চিন্তাভাবনা ছিল এরকম যে যেহেতু আমাদের গভর্নমেন্ট জব নেই, ইভেন প্রাইভেট লেভেলেও যে জব আছে সেখানেও মানে আসলে অপ্রতুলতা আছে বা অনেক সীমাবদ্ধতা আছে, আমি নিজে একটা কিছু গড়ে তুলবো আর কি, বা আমি নিজে একটা সেন্টার ডেভেলপ করব। সেই সূত্র ধরে আমি কখনো জবের জন্য ট্রাইও করিনি, ইভেন আজ পর্যন্ত কোথাও কোনো জবের অ্যাপ্লিকেশনও করিনি। তো আমি ওই ইন্টার্নি শেষ হওয়া মাত্রই 2008 সালের অগাস্টে আমি একটা চেম্বার শুরু করি, যেটা ধানমন্ডিতেই, ধানমন্ডি 1 নম্বর রোডে, ঢাকা সিটি ফিজিওথেরাপি সেন্টার নামে। তো
তো ওইটা মানে ওই সময়টায় একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, ঢাকা সিটি ডায়াগনস্টিক সেন্টার। সেটার আমি একটা পার্ট, একটা জায়গা ভাড়া নিয়ে আমি সেখানে এটা স্টার্ট করি। তো পরবর্তীতে কোনো এক কারণে ওই ডায়াগনস্টিক সেন্টারটা অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু আমি ওই নামটা ক্যারি করছি। আমি ওই ঢাকা সিটি ফিজিওথেরাপি সেন্টার এবং পরবর্তীতে ঢাকা সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল, এগুলো পর্যায়ক্রমে আমাদের একটা পথ চলা, এবং 2008 থেকে গ্র্যাজুয়ালি এই যে 17 বছর আমরা এটা নিয়ে একটু স্ট্রাগল করে যাচ্ছি আর কি। আপনি যখন পড়াশোনা করে আসলে কাজের ক্ষেত্রে আসলেন, তখন আসলে কি ধরনের রোগীদেরকে আসলে পেতেন আপনি? অভিজ্ঞতা ঠিক আসলে কেমন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের এই সাবজেক্টটা যেমনটি বলেছিলাম যে বেশ কিছু ডিসিপ্লিনের সাথে রিলেটেড। তো আমি যখন চেম্বারটা শুরু করি ধানমন্ডি 1 নম্বর রোড, ঠিক আমার অপোজিটেই ছিল পপুলার ডায়াগনস্টিক সেন্টার, যেটা আমার পিছনের রোডে, ধানমন্ডি 2। তো আমার কিছু টিচার যারা আমাদেরকে ক্লাস নিতেন অর্থোপেডিক্সে, তারা ওখানে চেম্বার করতেন। তো সৌভাগ্যক্রমে আমি স্যারদের অনেক সহযোগিতা পেয়েছি যে একজন অর্থোপেডিক সার্জনের কাছে যে রোগীগুলো যায়, যেমন হয়তো ঘাড় ব্যথা আছে, কোমর ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, তো ওই রোগীদের কিন্তু ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি লাগে, যে তারা একটা সার্টেন প্রেসক্রিপশনের পরে স্যাররা আমার কাছে রেফার করতেন। আমার খুব সৌভাগ্য হয়েছে বেশ কিছু সিনিয়র প্রফেশনাল যারা আমাকে অনেক হেল্প করেছে। তো ওই সময় পপুলারে ফিজিওথেরাপি ইউনিট ছিল না, সো ওই কনসালটেন্টগুলো আমাকে অনেক রেফার করতো, নিউরোলজিস্ট, অর্থোপেডিক্স, এই সাবজেক্টের জন্য আমার কাছে পাঠাতো। তো আমার খুব মানে মনে আছে যে খুব সিনিয়র মানে প্রফেশনাল অনেক রোগী আমি পেয়েছি। একজন তার মধ্যে অন্যতম, উনি পূবালী ব্যাংকের জিএম ছিলেন তখনকার, 2008 সালের কথা বলছি। উনি পূবালী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চের জিএম। উনি আমাকে একটা বিশেষ হেল্প করেছে। কীরকম? আমি যে রুমটা নিয়ে আমার সেন্টারটা ছিল, তো ওই সময় এসি ছিল না, মানে বেশ গরমের মধ্যে মানে কাজ করতে হতো। তো উনি ওনার গল্পটা একটু শেয়ার করি, যে উনি আমাকে বললেন, একটা কার্ড দিয়ে বললেন যে আপনি আগামীকাল আমার অফিসে আসবেন। এবং আমি সত্যি গেলাম। আমি তখন একেবারে ইয়াং, মাত্র পাশ করে বের হয়েছি। তো ওনার অফিসে গেলাম, পূবালী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিলে। তো চেম্বারটা বেশ বড়, উনি জেনারেল ম্যানেজার, সো ডেপুটি ম্যানেজারকে ডাক দিলেন, ডিজিএম, দিয়ে আমাকে পরিচয় করে বলল যে আমরা ডাক্তার সাহেবকে একটা লিজ ফাইন্যান্সিংয়ে একটা দিতে চাই, একটা কন্ট্রিবিউশন করতে চাই, তবে আমাকে একটা শর্ত দিল যে আপনার রুমে কিন্তু প্রথমে একটা এসি লাগাইতে হবে, কারণ আপনার ওখানে যারা সার্ভিস নিতে যাচ্ছে তাদের কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে, সো এটা ম্যান্ডেটরি, এটা যদি নেন তাহলে আমি এই লোনটা আপনার জন্য পাস করব। 2008 সালের কথা। 2008 সালে। আচ্ছা। তো সেই এসি যেটা আমি নিয়ে লাগিয়েছিলাম আমার রুমে, আমি এখনও আমার রুমে সেই এসিটা রেখেছি, এবং হায়ার কোম্পানির এসিটা এখনও ভালো সার্ভিস দিচ্ছে। গতকাল রাতে আমার একজন রোগী বলছিল যে সেটা তো অনেক বেশি ঠান্ডা হচ্ছে, ভাই একটু কমায় দেন। তো উনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তো আমি ওনাকেও এই গল্পটা শেয়ার করলাম যে দেখেন এসিটা আল্লাহর কি অশেষ রহমত আজকে 17 বছর চলছে, বাট খুব ভালো সার্ভিসও দিচ্ছে। তো ওই যে বললাম যে পেশেন্ট সূত্রে আমি ওই সময় অনেক রিচ ছিলাম, মানে আমার বিভিন্ন শ্রেণী পেশার যে পেশেন্টগুলো আসতো সবাই একটু সিনিয়র সিটিজেন। ওই সময় আমি পেশেন্ট পেয়েছি, যেমন একজন নেভির ক্যাপ্টেন ছিলেন, পরবর্তীতে ওই সময় উনি ক্যাপ্টেন, পরবর্তীতে উনি নেভির মানে কোস্ট গার্ডের ডিজি হয়েছেন, ডেপুটি চিফ হয়েছেন। ওই সময় যে পেশেন্টগুলো, ওইগুলো আমার মনে খুব মানে হৃদয়ে গাথা। এবং ওই সময় একজন মনে করেন এডিসি ছিলেন, মানে পটুয়াখালীর এডিসি, মানে উনি পরবর্তীতে এডিশনাল সেক্রেটারি হয়েছেন। তো এই যে বিভিন্ন মানে পেশেন্ট, শ্রেণী পেশার পেশেন্টগুলো পেয়েছি, ওই সময় আমি ডিরেক্টলি নিজে পেশেন্টদের সাথে ইনভলভ ছিলাম। যেমন আমার প্রেসক্রিপশনের পাশাপাশি পেশেন্টদেরকে ফিজিওথেরাপি সার্ভিসটাও প্রোভাইড করা, যেমন ছোট প্রতিষ্ঠান। তো আমার সাথে কানেক্টিভিটিটা অনেক ভালো ছিল, প্রত্যেকটা পেশেন্টের সাথে আমার একটা ভালো রিলেশন, এবং সেই মাউথ টু মাউথ মার্কেটিং, মানে উনি সুস্থ হয়ে তার নেইবার, রিলেটিভ, আত্মীয় স্বজনকে আমাদের চিকিৎসা সম্পর্কে ধারণা দিয়েছে এবং আমাদের কাছে পাঠিয়েছি। এটাই বড় স্ট্রেংথ আমি মনে করি, এবং সেটা নিয়েই চলছি আর কি। যে আমাদের দেশে একটু রেফারেল সিস্টেমটা একটু পোর কম্পারেটিভলি। আসলে সত্য কথা বলতে মানে হয়তো ডাক্তার সাহেবরা বললেও রোগীরা আসলে অনেক সময় নিতে চায় না, বা অ্যাওয়ারনেস না থাকায় মনে করে বাসায় কিছু এক্সারসাইজ করলেই এটা চলে যাবে। কিন্তু আমরা এই যে 17 বছর পরে এখন এসে যেটা ফিল করছি, মানুষ সরাসরি আমাদের কাছে আসে এবং বলে যে না, আমি পেন কিলারটাকে অ্যাভয়েড করতে চাই, এই জন্য এসেছি যে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কীভাবে ব্যথাটাকে কমাতে চাই, তো মানে পারি। তো ওই জায়গাটায় মনে হয় যে কিছুটা হলেও আমরা সার্থকতা পেয়েছি, যে এই সাবজেক্ট সম্পর্কে মানুষের একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। সবচেয়ে পজিটিভ দিক যেটা আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে গুড সার্ভিস।
আপনারা যাদেরকে সার্ভিস দিয়েছেন তারা একটা ভালো সেবা নিয়ে বের হয়ে গিয়ে হয়তো আরো অনেক রেফারেন্স তৈরি করেছেন আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনি যখন সেবা দেওয়া শুরু করেন 2008 সালের কথা, তখন তো একটা শ্রেণীর মানুষই কেবল আপনার কাছে যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি সমাজের একেবারে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো কি বেড়েছে, বা তাদের সেবা নেওয়ার পরিধিটা আসলে ঠিক কেমন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আপনি যেটা বলেছেন, এখন পর্যন্ত আমরা যদি ধরে নিই যে আসলে মাস পিপল যারা বলি আমরা, জনসাধারণের মধ্যে এখনো ওই অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি। এখন পর্যন্ত আমাদের একটা মেজরিটি পেশেন্ট হচ্ছে এডুকেটেড, ইকোনমিক্যালি সলভেন্ট। কারণ এটা আসলে কি মানে অ্যাওয়ারনেস না থাকা, 2 নম্বর হলো ইকোনমিক একটা মানে সামর্থ্যেরও ব্যাপার আছে, যেমন আপনার প্রতিদিন কয়েকদিন সেশনগুলো নিতে হয়, সো তাদের জন্য একটা এক্সপেন্সিভও বটে। এই জন্যই আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্ট লেভেলে যদি ইনিশিয়েটিভ নেওয়া যায়, জেলা হসপিটাল, উপজেলা হসপিটাল, ইভেন মানে যদি ইউনিয়ন লেভেলেও যদি ফিজিওথেরাপি সেন্টার গড়ে তোলা যায় সরকারিভাবে, সরকারি হসপিটালগুলোতে যদি একটা সেন্টার থাকে, তাহলে কি ওই সাধারণ মানুষগুলো সেবাগুলো পাবে। তবে আমাদের কাছে যে একেবারে মানে লোয়ার ক্লাস মানুষজন একেবারে আসে না তা না, বিভিন্ন সময় আসে, বাট তারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারে। কারণ ধানমন্ডি বা ঢাকার এরিয়াতে দেখা যায় যে সবকিছু অ্যাকোমোডেশন মিলে কস্টিংটা একটু বেশি পড়ে যায়। তো এই জন্য গভর্নমেন্ট লেভেলে যদি এই সার্ভিসগুলো প্রোভাইড করা হতো, এখন টার্সিয়ারি লেভেলে কিছু কিছু জায়গায় আছে, গভর্নমেন্ট হসপিটালগুলোতে কিছু আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, মানে যেটা বিএমইউ বলা হয়। ফিজিওথেরাপির যে সেবা, এটা অনেকের জন্য বেশ কস্টলি, এবং আপনি বলছিলেন যে সাধারণ মানুষ ধারাবাহিকতাটা রক্ষা করে না। এটা কি কোনোভাবে সম্ভব যে কস্টটা কিভাবে মিনিমাইজ করা যায়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে কস্টলি এই জন্য বলছি যে মনে করেন সাপোজ একজন মানুষ আমার চুয়াডাঙ্গা থেকেই ঢাকাতে এসছে, এখন তার রিলেটিভ নাই, মানে ওইরকম যে 10 দিন বা 15 দিন থেকে ট্রিটমেন্ট নিতে হবে, সো তার হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্টটা নিতে হচ্ছে, কিংবা কোনো একটা হোটেলে থেকে নিতে হচ্ছে, তখন তার জন্য কস্টিংটা, আনুষঙ্গিক কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। ট্রিটমেন্ট চার্জটা হয়তো খুব বেশি না, পার সেশন আমাদের এখানে 500 থেকে শুরু করে 1500-2000 টাকা পর্যন্ত রোগ ভেদে ভেরি করে। কিন্তু একজনের হয়তো পার সেশন 500ই লাগলো, 14 দিন তার ট্রিটমেন্ট নিতে 7,000 টাকা খরচ, কিন্তু খুব এক্সপেন্সিভ কিন্তু না। একটা এমআরআই বা একটা সিটি স্ক্যান করতেই এখন চলে যায় 7-8 টাকা। তো আসলে রোগ নির্ণয়ের পরে যে ট্রিটমেন্টটা, সেটা সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, একজন হয়তো স্ট্রোক পরবর্তী প্যারালাইজড হয়ে গেল, যেটা নিয়ে আপনারা কথা বলছিলেন, এখন এই রোগী কিন্তু হয়তো 1.5 মাস 2 মাস পর্যন্ত ট্রিটমেন্ট লাগবে। তো যখন একটা রোগী হসপিটালে থাকে, আমরা তাকে 8 আওয়ারলি ফিজিওথেরাপি দিই, সকালে, দুপুরে, রাতে, তিনবার ট্রিটমেন্টের চার্জ, তার বেড ভাড়া, তারপর আমাদের যে আনুষঙ্গিক কিছু বিষয় থাকে, তার খাওয়া দাওয়া, তার ওষুধপত্র, এগুলো মিলে যদি আপনি চিন্তা করেন, তার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায়। কিন্তু আপনি যদি একটা হার্টের রোগীর সাথে তুলনা করেন, যে তার একটা কার্ডিয়াক সার্জারি হবে, বাইপাস সার্জারি ধরেন, বা একটা তার মানে স্টেন্টেনিং করতে হবে, তার কিন্তু 2.5 লাখ 3 লাখ টাকা চলে যায়। কিন্তু সেই ক্ষেত্রে যেন স্ট্রোক পরবর্তী একটা রোগী যদি 2 মাস থেকেও ট্রিটমেন্ট নেয়, তার বড় জোর হয়তো 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচ হতে পারে। খুব মোর এক্সপেন্সিভ বলবো না, তবে আমি বলবো সাধারণ মানুষ, যারা গ্রামের মানুষ, বা যাদের গ্রামের মানুষ বললে যে তাদের টাকা পয়সা নাই, এই অর্থে বলি নাই, যারা হয়তো মানে আসলে নিডি বা যাদের হয়তো টাকা পয়সার সীমাবদ্ধতা আছে, তাদের জন্য একটু কঠিন। কিন্তু এটা যদি সরকারি হসপিটালগুলোতে থাকে, তাহলে কিন্তু তাদের কোনো এত দূর পর্যন্ত আসতে হচ্ছে না, সে হয়তো জেলা লেভেলে, উপজেলা লেভেলে সেবাটা পেয়ে যাচ্ছে। আমি এই অর্থে এক্সপেন্সিভের কথা বলেছি। মানে যত বেশি ছড়িয়ে পড়বে, তত বেশি কস্টটা কমার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। আমরা আমাদের আশেপাশে অনেক ফিজিওথেরাপি সেন্টার দেখি, গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় আজকাল দেখা যায়, কিন্তু বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কি আসলে অভাব রয়েছে? কারণ আমরা কিভাবে ডিপেন্ড করব যে এই মানুষটার কাছে গেলে বা এই সেন্টারে গেলে আমরা একেবারে ভালো ট্রিটমেন্টটা পাবো? থ্যাংক ইউ, অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে আমরা যদি পরিসংখ্যানের কথা বলি, যে ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোতে প্রতি 10,000 মানুষের জন্য একজন ফিজিওথেরাপিস্ট থাকে। আমাদের দেশে যদি আমরা চিন্তা করি, সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের মানে কি বলবো, আমাদের 18 কোটি মানুষের কথা যদি বলি, এখানে আমাদের গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের সংখ্যা 6,500-এর মতো। তাহলে আনুপাতিক হারে কত হবে আপনারা নিজেরাই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেই সংখ্যাটা নিতান্তই কম, এবং সবাই দেশে নেইও, অনেকে আছে দেশে বাইরে চলে গেছে, কারণ দেশে চাকরির স্কোপ কম। এই পাশ করার সংখ্যা যত, তার থেকে 50% বা 40% দেশে বাইরেই তারা কাজ করছে। তো সেই সংখ্যাটা অনেক কমে গেছে। আপনি যেটা বললেন যে যত্রতত্র গড়ে উঠেছে, এটা আসলে একদিকে যেমন চিকিৎসার প্রসার হচ্ছে, আবার আরেকদিকে অনেক ক্ষতিও হচ্ছে। কারণ হয়তো সেখানে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক নেই, সে হয়তো যেখানে যিনি গড়ে তুলেছেন, এমন রোগী আমরা এক্সপিরিয়েন্স পেয়েছি যে ওনার একজন রোগী হয়তো ফিজিওথেরাপির জন্য সিআরপিতে ভর্তি ছিল, বা আমার হসপিটালে ভর্তি ছিল।
উনি এই যে 1 মাস 1.5 মাস সে থেকেছেন তার স্ট্রোক পরবর্তী রোগীটাকে নিয়ে, সে মূলত কেয়ার গিভার, সে রোগীর অ্যাটেন্ডেন্ট, সে দেখে দেখে অনেক কিছু শিখেছে, কিছু এক্সারসাইজ দেখেছে, মনে করলো যে সেই একটা সেন্টার গড়ে তোলার মতো প্রশিক্ষণ পেয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি এত সহজ তো নয় বিষয়টা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে 5 বছরের একটা গ্রাজুয়েশন কোর্স, এত সহজ হলে তো 3 মাসে একটা ট্রেনিং দিলেই হয়ে যেত। তো দেখেন এই সে তার গ্রামে যে একটা ফিজিওথেরাপি সেন্টার গড়ে তুলেছে, এভাবে মোড়ে মোড়ে যত্র এই যে ফিজিওথেরাপি সেন্টারগুলো গড়ে উঠেছে, এটার কারণে অনেক রোগী আমাদের কাছে এসে বলে যে স্যার ফিজিওথেরাপির নামই মুখে নিতে চায় না, মানে খুবই বিটার এক্সপিরিয়েন্স, মানে তিক্ত অভিজ্ঞতা তাদের, যে না অনেক দিন ধরে নিচ্ছি কোনো ইমপ্রুভমেন্ট নেই। এটা ওভারঅল প্রফেশনের জন্য একটা ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষের সচেতনতা না থাকায়, যেমন আপনি একজন আই স্পেশালিস্ট দেখাবেন, খোঁজ করেন যে ভালো কে আছে, প্রফেসর কে আছে, ভালো হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে আছে, আমরা এইভাবে কিন্তু সার্চ করি। এখন ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা কি সার্চ করি, আমার বাসার পাশে কে আছে আর সবচেয়ে কম খরচে কোথায় ফিজিওথেরাপি পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি তার কোয়ালিটিফুল ট্রিটমেন্টটা দরকার আমরা সিক করি না। আবার অনেক সময় যে সার্ভিস প্রোভাইড করবে বা যিনি কনসালটেন্সি করবে তার যে কোয়ালিফিকেশনটা একটু ভালো হওয়া দরকার, সে যাতে ভালো ডায়াগনোসিস করতে পারে, সেই জায়গাটাই আমাদের মানে একটু অভাব রয়েছে খোঁজার ক্ষেত্রে। তো এইগুলোর ক্ষেত্রে যদি সচেতনতা বাড়ে। আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে আমাদের এই যে রেগুলেটরি বডি একটা থাকা দরকার, যেটা নিয়ন্ত্রণ করবে যে আসলে যত গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো যদি যথাযথ প্রক্রিয়ায় না হয় বন্ধ করে দিবে, সেই জায়গাটাই আমাদের একটু ঘাটতি আছে। এই জন্য একটা কাউন্সিল 2018 সালে তৈরি হয়েছে, যেটার নাম হলো বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল 2018, বাট ওটা এখনও অ্যাক্টিভ হয়নি। যদি এটা অ্যাক্টিভ হয়, আমাদের এই প্রফেশনালদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেয়, প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন নিতে হবে, তখন যে এই অপচিকিৎসাগুলো বন্ধ হবে। এবং আমরা মনে প্রাণে চাই যে আসলে কোয়ালিটিফুল ট্রিটমেন্ট যেখানে নাই বা ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, সেগুলো আসলে বন্ধ হওয়া উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। সো আপনি ফিজিওথেরাপি নিয়ে পড়লেন এবং একই সঙ্গে আপনি অর্থোপেডিক মেডিসিন এবং আকুপাংচার বিষয়ে আপনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন। কেন আপনি এই এক্সট্রা প্রশিক্ষণের প্রয়োজন অনুভব করলেন, সেই জায়গাটাও যদি ছোট্ট করে শুনুন। ধন্যবাদ। আসলে কি আমরা খুব রিলেটেড, আমরা যখন একটা বই পড়ি তখন অর্থোপেডিক্স এবং ফিজিওথেরাপিটা হলো মুদ্রার এপিটোপিট। তো আমাদের এই অর্থোপেডিক মেডিসিন বা আকুপাংচার এই দুইটাই আমাদের সাথে রিলেটেড। এখন অর্থোপেডিক মেডিসিনের ভিতরে কিছু বিষয় আছে, যেমন আমরা কিছু এক্সারসাইজ বা থেরাপিউটিক এক্সারসাইজ আছে, যেটা সিরিয়াক্স কনসেপ্টের কথা আমরা বলি, মলিগান কনসেপ্ট, এরকম কিছু কনসেপ্ট আছে যেই কনসেপ্টগুলোকে এক কথায় অর্থোপেডিক মেডিসিন বলা হয়। তো আসলে এইগুলো আমাদের সাবজেক্টের সাথে খুবই রিলেটেড। যেমন একজন অর্থোপেডিক্সের যে রোগীটা, তার হয়তো কোমর ব্যথা আছে, ঘাড় ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, ওই রোগীটা একটু মেডিসিনের পাশাপাশি তার ফিজিওথেরাপি দরকার। এই ফিজিওথেরাপির পার্টটা আমরা যখন দেখি তখন ওই রিলেটেড নলেজগুলো আমার মধ্যে থাকা দরকার। তাহলে আমি মনে করি যে আমি একটু পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দিতে পারবো। আমি হয়তো তার নিউরোলজিক্যাল একটা সমস্যা নিয়ে স্ট্রোক পরবর্তী যে রোগীটা আসলো, আমি হয়তো মেডিকেশনটা তাকে দিব না, বাট মেডিকেশনের যে নলেজ, কী কী মেডিকেশন সে পাচ্ছে, সেই রিলেটেড নলেজ যদি আমার থাকে, তাহলে আমি আমার সার্ভিসটাও প্রপারলি দিতে পারবো। এই মনে করে আমি ওই সাবজেক্টের একটা পোস্ট গ্রাজুয়েশন করেছি। আর আকুপাংচারটা হলো, আপনি জেনে থাকবেন যে এটা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বলা হয়, এবং এটা চায়নাতে খুবই সমাদৃত একটা চিকিৎসা, এবং এটা মানে খ্রিস্টপূর্ব থেকে চলে আসছে, তাদের এটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট। এবং এই ট্রিটমেন্টের মাধ্যমে ওখানে ছোটোখাটো সার্জারিও করা হয়, অ্যানেস্থেশিয়া হিসেবে এই আকুপাংচার ব্যবহার করে। সো খুবই একটা প্রয়োজনীয় এবং ওখানে গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট। তো এই বিষয়ে আমার একটু ইন্টারেস্ট ছিল যে ফিজিওথেরাপির পাশাপাশি অনেক সময় আকুপাংচার দিয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারি। সেই কারণে আমি এটার উপর একটা ডিপ্লোমা করেছি। তো আমি যখন শুরু করেছিলাম, আমি কোর্সটা করেছিলাম 2009 সালের দিকে, 9 থেকে 10, 1 বছরের একটা কোর্স। ওই সময়টায় আকুপাংচার নিয়ে মানুষের খুব বেশি জানা ছিল না। বাংলাদেশের প্রেক্ষাপটে নিডিল প্রিক করা বা সুস, এটা অনেকে নেগেটিভলি দেখতো। তো আমি আমার পার্সোনাল 2-1 রোগীকে দেখেছি যে আকুপাংচারের মাধ্যমে তাদের বেশ উপকার হয়েছে, এবং অনেকে ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট, অ্যাজমা রিলেটেড কিছু সমস্যা। আকুপাংচার ইটসেলফ একটা ব্রড সাবজেক্ট, ওইখানে আপনি বিভিন্ন বিষয়ে ট্রিটমেন্ট হতে পারে আকুপাংচারের মাধ্যমে। তো আমি দেখেছি একজন শ্বাসকষ্টের রোগী, মানে ব্রঙ্কেল অ্যাজমা ছিল,
আমি যখন ট্রিটমেন্টটা মানে ট্রেনিংটা করছিলাম, এরকম কিছু রোগী তারা এই ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এখানে যদি আমরা আমাদের মাস্কুলোস্কেলিটাল যে প্রবলেম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, ব্যথা বেদনা প্লাস স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে যদি আমরা অ্যাকুপাঙ্কচারটাকে এর সাথে রিলেট করতে পারি, তাহলে এটার বেনিফিটটা আমরা বেশি পেতে পারি। তো সেই হিসেবে এটা ট্রেনিংটা করেছি এবং কিছু পেশেন্ট আমরা এইটার কম্বাইন্ডলি ট্রিটমেন্ট করে থাকি, তাতে রোগীরাও কিন্তু বেনিফিটেড। তার মানে আপনি করছেন স্যার? জি 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 স্যার, এবং আপনার হাত ধরে আসলে অনেক প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করেছেন, তার মাধ্যমে আসলে ফিজিওথেরাপিটা মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। আপনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন এবং আপনার প্রতিষ্ঠিত এই যে প্রতিষ্ঠানগুলোতে অর্ধ শতাধিক মানুষ কর্মসংস্থান পাচ্ছে, বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? না, আসলে আমি আমার ভালো লাগে এই যখন আমি মনে করি যে আমি যে একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করতে পারছি, যে আমরা একটা টিম ওয়ার্ক, আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি, কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে, ওই পরিবারগুলো আমরা একসাথে একটা পরিবারের মতো মনে করি। এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয়, আমরা একটা ফিজিওথেরাপি কলেজ অ্যান্ড হসপিটালের দিকে যাব। তো ওই একটা কলেজ ক্রিয়েট করা যদি সুযোগ আল্লাহ তাআলা দেন, সেখানে কিছু জনশক্তি স্কিল্ড ওয়ার্কারও তৈরি হবে, যাদের প্রচুর চাহিদা রয়েছে এই যে গ্রাজুয়েশন করার পরে দেশে এবং দেশের বাইরে সে মানে তার কাজগুলো সফলভাবে করতে পারবে। আমাদের এই স্কিল্ড ম্যান পাওয়ার তৈরিতে এই ফিজিওথেরাপিস্টরা অনেক কাজ করবে। তো এই উদ্দেশ্য নিয়ে চলছি। তো আমি মনে করি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি যদি এই কর্মযোগ্যটাকে আমার নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, সেজন্য মানে দর্শকদেরও দোয়া চাইবো, আপনাদের কাছেও দোয়া চাইবো। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। আমি একটু জানতে চাই, যারা আপনার অধীনে এখন কাজ করছেন, আপনি যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ কথা বলছিলেন, যে যত্রতত্র যে আমরা বিভিন্ন রকম ফিজিওথেরাপি সেন্টার দেখতে পাই, সেখানে হয়তো ভালো কোনো কোর্স না করে বা মিনিমাম একটা কোর্স করে একজন একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছেন, আপনি যাদেরকে সিলেক্ট করছেন আপনার কাজের ক্ষেত্রে, যে অর্ধ শতাধিক কর্মসংস্থানের কথা আমরা বলছি, সেখানে কি আপনি এই বিষয়গুলো এনশিওর করছেন যে যারা কাজ করছে তারা একটা গ্র্যাজুয়েশন, একটা ডিগ্রি? ডেফিনেটলি আমার শুরু থেকে আমি কখনো নন ডিপ্লোমা কাউকে রাখি নাই। আমাদের একটা প্রোটোকল বা একটা অর্গানোগ্রাম আছে, যেখানে হয়তো আমি মাস্টার্স করা একজন ফিজিওথেরাপিস্ট, আমার অধীনে গ্রাজুয়েশন ফিজিওথেরাপিস্ট আছে যারা গ্রাজুয়েট করেছে, এবং তাদের অধীনে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট আছে। এই প্রোটোকলটা আমরা ফলো করছি এবং শুরু থেকে আজ পর্যন্ত আমার এখানে নন ডিপ্লোমা কেউ ট্রিটমেন্ট করে না বা ট্রিটমেন্টের সাথে রিলেটেড না। হ্যাঁ, তো এই জিনিসটা আমি স্ট্রিক্টলি মেনটেন করছি এবং আমি মনে করি যারা আমাদের এই প্রফেশনে আছে বেশিরভাগ যারা গ্রাজুয়েট, তাদের সাথে সাথে ডিপ্লোমারা আমরা একসাথে কানেক্টেড। যেমন দেখা যায় যে মানে কিছু কাজ ওরা করে, আমাদের কিছু ডিরেক্ট তত্ত্বাবধান থাকে, কিছু কনসালটেন্সি আমরা করি, এইভাবে। তো এটা আসলে আপনি যেটা যথার্থ বলেছেন, আমরা এই প্রোটোকলটা মেনটেন করি। চমৎকার স্যার, চমৎকার। হয়তো সেই কারণেই আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ তরুণ ফিজিওথেরাপিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন। চমৎকার, অভিনন্দন আপনাকে। আপনার সেই ভালো লাগার মুহূর্তটা ছোট্ট করে জানবো, তারপর ভবিষ্যতে আপনার পরিকল্পনাটা জেনে আমরা শেষ করব। না, ধন্যবাদ আপনাদেরকেও। আসলে এই যে সেক্টরটা নিয়ে আমরা কাজ করছি, এখানে আসলে আমি মনে করি যে অনেক প্রতিকূলতা রয়েছে, কিন্তু আবার অনেক সম্ভাবনাও রয়েছে। তো এই প্রতিকূলতাকে পেরিয়ে আমরা সম্ভাবনার দিকে যেতে চাচ্ছি। সেই যে যাত্রাটা, সেখানে আমি ছাড়াও আমাদের অনেক প্রফেশনালরা কাজ করছে। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব একটু চেষ্টা করি লেখালেখির মাধ্যমে বা আপনাদের এই যে মিডিয়ার প্রচারের মাধ্যমে, লেখালেখি ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, সব ক্ষেত্রে আমি যেমন প্রথম আলো, যুগান্তর, দৈনিক, যতগুলো জনকণ্ঠ, যত পত্রিকা আছে, আপনার আমার প্রায় 550 মতো আর্টিকেল জাতীয় দৈনিকে ছাপা হয়েছে, যেটা এই রিলেটেড ইস্যুগুলো নিয়ে। আমরা চাচ্ছি সাধারণ মানুষ যেন ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে জানে, তারা যেন এই চিকিৎসার আওতাধীন হয়। তো এই জন্য কাজ করে যাচ্ছি। তো তারই মানে ধারাবাহিকতায় আমাকে কিছু সংগঠন বিভিন্ন সময় আমাকে অনুপ্রাণিত করেছে। তারা আমাকে এই ইন্সপিরেশনাল যে ওয়েটা, সেটাকে আরেকটু স্বীকৃতি যখন দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে না, আমি তাহলে বোধহয় রাইট ট্র্যাকে আছি, আমি আরও মানে প্যাশারিলি মানে এটা কাজটা করতে পারি, তাহলে এই প্রফেশনটা যেমন এগিয়ে যাবে, আমি আমার প্রতিষ্ঠানকেও এগিয়ে নিতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে আসলে কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ এবং বলবো যে এই মাছরাঙা টেলিভিশনকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য।